হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কভার করব ক্লাস 7-এর সেকেন্ড চ্যাপ্টার অনুপাত। এই চ্যাপ্টারের কোষে দেখি 2.1-এর পরবর্তী অঙ্কগুলো। অর্থাৎ আমরা আগের দিন কি করেছিলাম, কোষে দেখি 2.1-এর 1-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমরা 6-এর পর থেকে 7, 8, 9, 10, 11 এবং 12 এই পরবর্তী 6টা অঙ্ক নিয়ে আজকের এই আলোচনা আমরা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা বাকি 6টা অঙ্ক 7 থেকে 12 পর্যন্ত এইগুলোকে তুলে ধরবো এবং ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন করে নেব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে লাগে, একটা লাইক করবে এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবে। তো চলো 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করি আজকের ভিডিও। 7-এর দাগের অঙ্কটা কি বলছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজ মানেই বোঝা যাচ্ছে যে এর প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে, তাই তো। মানে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো চলো খাতায় আগে সমবাহু ত্রিভুজ আঁকি, তারপর এটা সমাধান আমরা করব। তো 7-এরটা করছি। দেখো, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। এটা এ বি সি ধরে নিলাম। তো এখানে কি হবে, এ বি বাহুর দৈর্ঘ্য, বি সি বাহুর দৈর্ঘ্য এবং এ সি বাহুর দৈর্ঘ্য তিনটি সমান হবে, তাই তো। এখানে কি এই এ বি এই বাহুটার দৈর্ঘ্য, বি সি এই বাহুটার দৈর্ঘ্য এবং এ সি এই বাহুটার দৈর্ঘ্য, এই তিনটে বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কোণ এ বি সি, এ বি সি ইজ টু কোণ এ সি বি ইজ টু কোণ হচ্ছে কি না বি এ সি। ঠিক আছে, প্রথমে বি কোণটা নিয়েছি, তারপর সি কোণটা নিয়েছি, তারপর এ কোণটা নিয়েছি। তো এই তিনটে কোণের অনুপাত কত হবে। দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত করে। ত্রিভুজের আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই তো। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এর তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এর তিনটি কোণের দৈর্ঘ্য তিনটি কোণের মাপও সমান হবে। তাই একে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। 180 ভাজিত 3 করব, তার মানে কত অ্যান্সার হবে, 60 ডিগ্রি। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ কত হবে, 60 ডিগ্রি করে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, 60 ইজ টু 60 ইজ টু 60। এটাকে তাহলে আমরা অ্যান্সার কী হবো, 1:1:1, কারণ 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাই তো। তো আমাদের অ্যান্সার হচ্ছে 1:1। অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত, 1:1:1। তো চলো আমরা 8-এর কোশ্চেনটা দেখে নিই। দেখো, 8-এর কোশ্চেনটা কি বলছে যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত বলেছে 7:9। মানিকবাবুর বয়স বলা আছে 72 বছর। তাহলে আমাদের বের করতে হবে কি না পুলকবাবুর বয়স, হিসাব করে লিখি। তো চলো জিনিসটাকে এবার খাতায় কলমে বুঝে নিই। তো এখানে কি বলেছে, এখানে বলেছে 8-এর কোশ্চেনটা যে পুলকবাবু ইজ টু মানিকবাবু, কত বলা আছে, মানিকবাবু সমান হচ্ছে 7:9। এটাকে তো আমরা এভাবে লিখতে পারি যে পুলকবাবু বাই মানিকবাবু, তাই তো। মানিকবাবু সমান 7/9, এভাবে লিখতে পারি। এবং এখানে কি বলা আছে, ভালো করে দেখো, এখানে লেখা আছে যে মানিকবাবুর বয়স 72 বছর। তো এখানে আমরা পাশে লিখে নেব যে মানিকবাবুর বয়স সমান 72 বছর, এটা আমাদের বলা আছে। এবার এখানে আমরা কি করব, দেখো মানিকবাবুর বয়স কিন্তু বলা আছে, তাই পুলকবাবুর বয়স বের করা খুবই সহজ। কি হবে, অতএব পুলকবাবু সমান পুলকবাবুর বয়স সমান আমরা কি লিখতে পারি, 7/9 ইন্টু কী হবে, মানিকবাবুর বয়সটা নিচে আছে, তো এটা এই সাইডে এলে কী হবে, সমানের বিপরীতে এলে এখানে উপরে চলে যাবে, এটা নিচে যেহেতু তাই এদিকে এলে উপরে চলে যাবে। তো এখানে হবে কি না মানিকবাবুর বয়স, ঠিক আছে। এবার 7/9 ইন্টু কত বলা আছে, 72 বছর, তো এটা 72 হবে, এত বছর। কাটাকাটি হবে, দেখো 9×8 = 72, 7×8 = 56 বছর। অর্থাৎ পুলকবাবুর বয়স 56 বছর, এ হচ্ছে অ্যান্সার। এবার আমরা 9-এর দাগের অঙ্কটা দেখে নেব। দেখো, 9-এর দাগের অঙ্কটা কি বলছে, দুটি বইয়ের দামের অনুপাত বলেছে 2:5। ঠিক আছে, প্রথম বইটির দাম বলে দিয়েছে 32 টাকা 20 পয়সা। তাহলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তো এখানে কি বলা আছে ভালো করে দেখো,
প্রথম বইয়ের দাম বলা আছে, তাই তো? প্রথম বইয়ের দাম বলা আছে, তাই তো? দেখি, হ্যাঁ, প্রথম বইয়ের দাম 32 টাকা 20 পয়সা। প্রথম বইটির দাম সমান হচ্ছে কত? 32 টাকা 20 পয়সা। এবার কি বলা আছে? দুটি বইয়ের অনুপাত বলা আছে কত? 2:5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান হচ্ছে যে 2/5, তাই তো? এবার এখানে আমাদের প্রথম বইটির দাম এখানে বলে দেওয়া আছে, তো দ্বিতীয় বইটির দাম বের করতে হবে। তো বা এখান থেকে কি লিখতে পারি? প্রথম বইয়ের দাম কত? 32 টাকা 20 পয়সা বাই দ্বিতীয় বইটির দাম সমান কত? 2/5। তো এখান থেকে আমার দ্বিতীয় বইটির দাম বের করতে হবে। তো এখান থেকে কি লিখতে পারি? যে দ্বিতীয় বইটির দাম সমান কি হবে? 32 টাকা 20 পয়সা ইন্টু অপোজিট উল্টি যাবে, এটা মানে 5/2 হবে, তাই তো? কারণ দ্বিতীয় বইটির দাম কোথায় যাবে? এদিকে উপরে যাবে, আর এটা এদিকেই থাকবে। তো এই সাইডে যেটা আমাদের সংখ্যা দেওয়া আছে, তো এই সাইডে আনতে হলে কি করবো না, উল্টিয়ে দেবো। তো তাই করেছি এখানে। তো এটার দাম কত? এটা কি হবে সমাধান করলে? দেখো, দশমিক তুলবো। 32 20 দশমিকে ওঠার জন্য এই দশমিকটা উঠলো, সেই জন্য একের পরে দুটো শূন্য, কারণ দুটো সংখ্যা আছে দশমিকের পর, ইন্টু 5/2। 0 0 কাটা যাবে, 5 2 10, 2 1 2 12, 2 6 12, 2 1 2 161। তো এখানে কি হবে? এখানে কি লিখতে পারি? 161/2 সমান কি লিখতে পারি? এটা সমান হচ্ছে যে ভাগ করলে কত হবে? 2 8 16, 1 মানে শূন্য দিলাম, একটা শূন্য নামলো, ঠিক আছে, একটা শূন্য নিলাম এর পরিবর্তে। এবার কি হবে? 0.5 মানে 80 টাকা 5 পয়সা, ঠিক আছে? এ হচ্ছে 80 টাকা 50 পয়সা, মানে 80.5 এত টাকা। এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার আমরা 10-এর অঙ্কটা দেখে নেব। 10-এরটা কি বলছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলেছে কত? 22:7। যে বৃত্ত এবং কি বলা আছে এখানে? যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে আমাদের বের করতে কি হবে না, বৃত্তের পরিধি হিসাব করতে হবে। সহজ ব্যাপার, চলো খাতায় কলমে করে দেখি। 8 9 10 একই ধরনের অঙ্ক। তো এবার 10-এরটা এবার খাতায় কলমে করে দেখি। তো 10-এরটা প্রথমে কি করতে হবে না, বৃত্তের ব্যাস যেটা বলা আছে, বৃত্তের ব্যাস 2 মিটার 1 ডেসিমিটার, তাই তো? ডেসিমিটার। এবার এটা কি করব না, মিটারটাকে আমরা ডেসিমিটারে প্রকাশ করব এবং টোটালটা আমরা ডেসিমিটারে নিয়ে যাব, ঠিক আছে? তো মিটারের এক ঘর পরেই ডেসিমিটার হচ্ছে, তো তাই আমরা 10 দিয়ে গুণ করবো, প্লাস 1 ডেসিমিটার যেহেতু আছে, তো এটা গোটাটাই হবে কত? এত ডেসিমিটার। সমাধান করলে কত হবে? 2 10 20 প্লাস 1 মানে 21 ডেসিমিটার, তাই তো? বেশ, বৃত্তের ব্যাসটা আমরা বের করলাম। এবার কি বলা আছে? বৃত্তের ব্যাস ইজ টু পরিধি, তাই তো? দেখো এখানে বলা আছে না, পরিধি ইজ টু ব্যাস, পরিধি এবং ব্যাসের অনুপাত বলা আছে। তো বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান কত বলা আছে? 22/7, মানে 22:7। এটাকে মানে নিচে নিচে লিখলে কি হয় না, 22/7 হয়, তাই তো? তাহলে বা এখান থেকে কি লিখতে পারি? বৃত্তের পরিধি বের করতে হবে। তো বৃত্তের পরিধি সমান কি হবে? বৃত্তের ব্যাসটা কি হবে? এই সাইডে উপরে চলে আসবে, এখানটাতে ইন্টু হয়ে যাবে। তো 22/7 ইন্টু বৃত্তের ব্যাসের মান কত বলা আছে? 21 ডেসিমিটার, তাই তো? 21 ডেসিমিটার। তো সমাধান করলে কি হবে? 7 3 21, 3 2 6, 3 2 6 66 ডেসিমিটার। এবার 66 ডেসিমিটারকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে মিটারে ভাঙবো। তো 66কে আমরা 10 দিয়ে ভাগ করব, কারণ ছোট থেকে বড় দিকে যাচ্ছি, তাই ভাগ করবো 10 দিয়ে, এক ঘর পরে যেহেতু। তো 10 দিয়ে ভাগ করলে কি হবে? 6.6 ডেসিমিটার সমান আমরা কি লিখতে পারি এখান থেকে? 6 মিটার 6 ডেসিমিটার, 6 মিটার 6 ডেসিমিটার। তো এই হচ্ছে অ্যান্সার। তো বৃত্তের পরিধি কত বের হলো? 6 মিটার 6 ডেসিমিটার। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। 11 অঙ্কটা কি বলছে? আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাত হিসাব করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে সপ্তম শ্রেণীর অনুপাতটা বের করতে হবে এবং ষষ্ঠ শ্রেণীর অনুপাতটা বের করতে হবে।
তারপর কি করতে হবে না, সপ্তম শ্রেণীর যে আনুপাতিক ভাগহার, ঠিক আছে, তো সেটা বের করতে হবে, এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রেও তাই করতে হবে। তো সেখান থেকে করার পর আমাদেরকে এদের কি করতে হবে, এদের হচ্ছে যে ওই যে হর যেটা বেরোবে, হরটাকে আমাদের সমান করতে হবে। তো চলো এবার মুখে মুখে বলে তোমরা বুঝতে পারবে না, খাতায় কলম জিনিসটা করে দেখি। দেখো সপ্তম শ্রেণীতে কি বলেছে, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে কতজন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে? 90 জন। সপ্তম শ্রেণী ক্ষেত্রে মোট ছাত্র ছাত্রী বাই প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী, প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী সমান কি হবে? মোট ছাত্র 150 জন, আর নাম দিয়েছে কত, ভালো করে দেখে নাও, নাম দিয়েছে 90 জন, তাই তো? 90 হবে নিচেতে। তো এটা করলে কি হবে, 0 0 কাটা যাবে, 3 5 15, 3 3 9 সমান কত হবে? 5:3, তাই তো? সপ্তম শ্রেণীর ক্ষেত্রে অনুপাত কি বের হলো? 5:3। এবার আমরা কি করব, সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগহার বের করব। তো সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগহার কি হবে? 5 জনের মধ্যে 3 জন নাম দিয়েছে, তাই তো? তো 3/5 + 3 অর্থাৎ কত হবে? 3/8। এবার ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কি হবে দেখি। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে মোট ছাত্রছাত্রী বাই প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী, প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী সমান কি হবে? 140 জনের মধ্যে 80 জন, তাই তো? তো এখানে কি হবে? 140/80 হবে। 0 0 কাটা যাবে, 2 4 8, 2 7 14, মানে হচ্ছে 7/4, অর্থাৎ কি লিখতে পারি? 7:4। এবার এখানে কি করতে হবে, আমাদের আনুপাতিক ভাগহার বের করতে হবে। তো ষষ্ঠ শ্রেণীর আনুপাতিক ভাগহার সমান কত হবে? 4 জন যেহেতু নাম দিয়েছে 7 জনের মধ্যে, তো 4/7 + 4, অর্থাৎ কি হবে? 4/11, তাই তো? এবার দেখো এখানে 3/8 বের হলো আনুপাতিক ভাগহার, এখানে বের হলো 4/11। তো এদের হর দেখো সমান নেই, তো আমাদের এখানে হর সমান করতে হবে। তো এবার আমরা হর সমান করব, কিভাবে করব দেখো। এখানে আছে কত? ফার্স্টে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 3/8 বের হলো, আর এখানে বের হলো 4/11, তাই তো? তো এখানে আবার হর সমান করতে হলে কি করব না, এখানে যে হরটা বেরিয়েছে 8, 8কে আমরা এদিকে গুণ করব, 4 × 8, এদিকে লব এবং হরের সঙ্গে গুণ করব, 11 × 8। আর এইখানে যেটা হর আছে এটাকে আমরা কি করব না, এই দিকে গুণ করব, 3 × 11, 8 × 11। দেখো হর সমান হয়ে গেল, 3 11 33, এদিকে 8 11 88। এখানে কি হলো? 4 8 32 বাই কত হবে? 8 11 88। তো কি হলো এখানে, সপ্তম শ্রেণীর ক্ষেত্রে বেরোলো 33 জন, 88 জনের মধ্যে 33 জন, আর ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কি বেরোলো? 88 জনের মধ্যে 32 জন। তো কি দেখা যাচ্ছে, যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাই তো? এখানে আমাদের কি জিজ্ঞেস করেছে দেখে নাও একবার, বলেছে অনুপাত প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো এখানে আমাদের সোজা অ্যান্সার এটাই, যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাই তো? প্রতিযোগী বেশি। তো আরেকবার বলে দিচ্ছি দেখো ফার্স্ট থেকে। সপ্তম শ্রেণীর ক্ষেত্রে কি করলাম না, মোট ছাত্রছাত্রী বাই প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী কি হলো, মোট হচ্ছে 150 জন, তার মধ্যে 90 জন নাম দিয়েছে, অর্থাৎ অনুপাত বের করলে কি হচ্ছে? 5:3, অর্থাৎ 5 জনের মধ্যে 3 জন নাম দিয়েছে। এবার সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগহার বের করেছি, 3/5 + 3 মানে 3/8 বেরিয়েছে। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রেও আমরা সেম কাজ করেছি, সেখানে আমাদের 7:4 বেরিয়েছে, এবং আনুপাতিক ভাগহার বেরিয়েছে 4/11, অর্থাৎ 4:11। এবার কি করলাম না, যেহেতু হরগুলো সমান নয় তাই আমরা বুঝতে পারছি না যে কোন শ্রেণী বেশি নাম দিয়েছে, তো সেই জন্য আমরা হরগুলোকে সমান করলাম, এবং দেখা গেল যে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 33/88
এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে 32/88। তো দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। ঠিক, দেখো 12 দাগের অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে 13। তাহলে সংখ্যা দুটি কি কি? সহজ কোশ্চেন। তোমরা কি করবে, প্রথম সংখ্যা ইসটু দ্বিতীয় সংখ্যা 5:7 এবং গসাগু 13। তো প্রথম সংখ্যা কি হবে? 5-এর সঙ্গে 13 গুণ। দ্বিতীয় সংখ্যা কি হবে? 7-এর সঙ্গে 13 গুণ। ব্যাস অ্যান্সার বেরিয়ে পড়বে। তো চলো খাতায় কলমে করে দেখাই। তো 12টা দেখে নিই। দেখো বলেছে প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা সমান বলেছে কত? 5:7। 5:7 ও গসাগু বলেছে কত? 13 বলে দিয়েছে। অতএব প্রথম সংখ্যা সমান কি লিখতে পারি? প্রথম সংখ্যা সমান হচ্ছে যে 5 × 13, 5 13 65 ও দ্বিতীয় সংখ্যা সমান কি লিখবো? 7-এর সঙ্গে গুণ হবে, 7 × 13, 7 13 91। তো এই হচ্ছে অ্যান্সার, সহজ অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের বাকি 6টা অঙ্ক সমাধান। তো যদি বুঝতে পারো একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। এবং পরের দিন আমরা কোষে থেকে 2.2 থেকে শুরু করব এবং ধীরে ধীরে এভাবে একটার পর একটা ভিডিওতে আমরা একদম ক্লাস 7-এর অঙ্ক বই সবটাই শেষ করে দেবো। ঠিক আছে, একদম কমপ্লিট করে দেবো, ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে প্রত্যেকটা ভিডিও থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসই অঙ্কের সব কিছু।